দেখ আমি পর্যায় সারণী 6 নম্বর ক্লাস দেখে নে অডিও ভিডিও ঠিক আছে কিনা সব কিছু। সব ঠিক আছে অঙ্গিরা? দেখো আমি বলেছিলাম আগের দিনেই যে পর্যায় সারণী যে টেবিলটা আছে হয় সেটা দোকান থেকে কিনে নেবে, কিংবা আমি যে পিডিএফ পাঠিয়েছি সেটা প্রিন্ট আউট বা জেরক্স করে প্রত্যেকদিন ক্লাস করার সময় নিজের কাছে নামিয়ে রাখবে। কারণ যখন যখন আমি টেবিলটা দেখতে বলবো তখন তখন তোমাকে টেবিলটা দেখতে হবে, ঠিক আছে? দেখ আমরা আজকে কি করব। আজ আমরা আগের দিন পর্যায় অনুযায়ী পর্যায় সারণীর বর্ণনা করেছি। 7টি পর্যায় অনুযায়ী পুরো পর্যায় সারণীর বর্ণনা আমাদের আগের দিন কমপ্লিট হয়েছে। আজকে আমরা পর্যায় সারণীর পর্যায় অনুযায়ী বর্ণনা করতে গিয়ে বেশ কিছু ধর্মের কথা উল্লেখ পেয়েছি, যেমন ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, হ্যালোজেন, নিক্টোজেন, চেলকোজেন, ল্যান্থানাইট, অ্যাক্টিনাইট, বিরল মৃত্তিকা, আচ্ছা নিষ্ক্রিয় মৌল বা নোবেল গ্যাস। এইসব ধর্মগুলো সম্বন্ধে আমরা আলোচনা করব। ওই ধর্মের মৌল কে কে রয়েছে, কোন আমরা কি কি আলোচনা করব। 1 নম্বরে কোন কোন মৌলগুলি ওই ধর্মের অন্তর্গত। 2 নম্বরে ওই নির্দিষ্ট মৌলগুলি পর্যায় সারণীতে নির্দিষ্ট কোন শ্রেণীতে অবস্থান করেছে। 3 নম্বর ওই মৌলগুলির মধ্যে আর অন্য কোনো বিশেষ কোনো বৈশিষ্ট্য আছে কিনা। 4 নম্বর ওই মৌলগুলিকে ওই রকম ধর্মের বলা হয় কেন। এইসব আমরা আলোচনা করব, অর্থাৎ এটা হচ্ছে বিভিন্ন ধর্মের পর্যালোচনা। তাহলে দেখো বিভিন্ন ধর্মের আলোচনা। বিভিন্ন ধর্মের আলোচনা। ঠিক আছে, বুঝতে পেরেছি কি কি আলোচনা করব আমরা। প্রথম যে ধর্ম, সে ধর্মের নাম হচ্ছে ক্ষার ধাতু। ক্ষার ধাতু। তাহলে প্রথম ধর্মের কি নাম না ক্ষার ধাতু। আমরা আজকে যে ধর্মগুলো আলোচনা করবো তার মধ্যে প্রথমে রয়েছে আমাদের ক্ষার ধাতু। প্রথমত তোদেরকে আমি দেখিয়ে দেবো ছবি এঁকে, তোরা টেবিলটা ফলো করবি। তোদের কাছে যে টেবিলটা আছে দেখ,
লক্ষ্য কর, শ্রেণীর নামটা হচ্ছে 1 নম্বর বা 1A। যদি আধুনিক দীর্ঘ পর্যায় সারণী অনুযায়ী বলি তখন শ্রেণীর নাম হবে 1 2 3 4 করে করে 18 পর্যন্ত, অর্থাৎ 1 নম্বর 2 নম্বর করে করে 18 নম্বর অবধি। আর যদি মেন্ডেলিভের পর্যায় সারণী অনুযায়ী বলি তাহলে 1A 1B 2A 2B 3A 3B করে করে আমরা বলবো, অর্থাৎ উপশ্রেণী অনুযায়ী। 1 নম্বর শ্রেণী বা 1A উপশ্রেণীতে রয়েছে আমাদের হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এন্ড ফ্রান্সিয়াম। হাইড্রোজেনটা স্পেশাল মৌল, এটা নিয়ে কিছু বলছি না আমি, এখন পরে বলবো। তাকাও এখানে এই যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম, এই 6টি মৌলকে বলা হচ্ছে ক্ষার ধাতু। এই শ্রেণীর মৌলগুলোকে বলা হচ্ছে ক্ষার ধাতু। তাহলে আমরা বুঝে গেলাম পর্যায় সারণীতে কাদেরকে ক্ষার ধাতু বলা হচ্ছে এবং সেই মৌলগুলির নির্দিষ্ট অবস্থান কি। তাহলে আমরা লিখব এইভাবে যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই 6টি মৌলকে, এই 6টি মৌলকে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই 6টি মৌলকে ক্ষার ধাতু বলে। ক্ষার ধাতু বলে। এর ভিতরে ছোট ছোট করে সাব পয়েন্ট করব, হয়েছে? এবারে আমরা কাদেরকে বলে বলে দিলাম, এবার অবস্থান বলবো। অবস্থান তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এই দেখো এটা হচ্ছে শ্রেণী, এইগুলো হচ্ছে শ্রেণী। কত নম্বর শ্রেণীতে রয়েছে? 1 লেখা রয়েছে, আবার রোমানে 1A লেখা আছে। তাহলে আমাকে দুটোর কথাই বলতে হবে। কেমন করে বলবো না, এরা আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর, এরা আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর 1 নম্বর শ্রেণীতে বা মেন্ডেলিভের পর্যায় সারণীর বা মেন্ডেলিভের পর্যায় সারণীর 1A উপশ্রেণীতে অবস্থান করে। বুঝতে পেরেছি দুটো পয়েন্ট? তাহলে কাদেরকে বলে সেটা আগে বললাম, কোথায় আছে সেটা বললাম। তারপরে লক্ষ্য কর এই যে ফ্রান্সিয়াম, এই ফ্রান্সিয়াম মৌলটা একটু স্পেশাল ধরনের। এই ফ্রান্সিয়াম হচ্ছে তেজস্ক্রিয় মৌল। তো লিখে নেব যে এদের মধ্যে ফ্রান্সিয়াম হলো তেজস্ক্রিয় মৌল। এদের মধ্যে ফ্রান্সিয়াম হলো তেজস্ক্রিয় মৌল, অর্থাৎ এখানে যে ফ্রান্সিয়াম আছে এই ফ্রান্সিয়াম হচ্ছে তেজস্ক্রিয়। দেখে নাও, ক্ষার ধাতু 6টি মৌলকে বলা হয়, তাদের অবস্থান হচ্ছে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী অনুযায়ী 1 নম্বর শ্রেণীতে
এবং মেন্ডেলিভের পর্যায় সারণী অনুযায়ী 1A উপশ্রেণীতে। আর এই 6টি মৌলের মধ্যে সর্বশেষ মৌল তথা ফ্রান্সিয়াম হচ্ছে তেজস্ক্রিয় মৌল। বাস, এই হচ্ছে আমাদের ক্ষার ধাতু। কারা ক্ষার ধাতু, তারা কোথায় অবস্থিত, তাদের মধ্যে কোনো স্পেশাল ক্যারেক্টারের কোনো মৌল আছে কিনা, আর সর্বশেষে পড়বো যে এই 6টি মৌলকে কেন ক্ষার ধাতু বলা হয়, অর্থাৎ ওই মৌলগুলোকে ওই ধরনের ধর্মের নাম দেওয়ার মূল কারণ। আগে তোমরা এই পয়েন্টগুলো লিখে নাও, ব্যাপারটা ভালো করে বুঝে নাও। আমি যতটা বলেছি পুরোটা হয়ে যাওয়ার পর, লিখা হয়ে যাওয়ার পর আমাকে কমেন্ট বক্সে জানাও হয়েছে বলে। তারপরে আমি এই ক্ষার ধাতুকে ক্ষার ধাতু বলার কারণ আমি বলবো। কমেন্ট করবি যারা ক্লাস করছিস। ওকে, দেখো এবার কেন ক্ষার ধাতু বলা হচ্ছে। এই যে ধর সোডিয়াম, নেক্সট পয়েন্ট করবো ছোট একটা কারণ কেন এদের ক্ষার ধাতু বলা হচ্ছে। সিম্পল একদম, দেখ সোডিয়াম ধাতু দ্বারা গঠিত সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম দ্বারা গঠিত পটাশিয়াম হাইড্রোক্সাইড। এই সোডিয়াম হাইড্রোক্সাইডে যদি আমরা আয়নে ভেঙে দিই পাবো আমরা Na+ আর পাবো OH-। পটাশিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে একই ঘটনা ঘটবে, K+ প্লাস OH-। আমরা ক্লাস 9 এ অ্যাসিড ক্ষার লবণ চ্যাপ্টারে পড়েছিলাম যে সকল যৌগ আয়নে বিয়োজিত হয়ে OH- আয়ন প্রদান করে তাদের প্রকৃতি ক্ষারীয় হয়, অর্থাৎ তারা ক্ষার প্রকৃতির হয়। এখানে দেখা যাচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড OH- আয়ন প্রদান করেছে, পটাশিয়াম হাইড্রোক্সাইড OH- আয়ন প্রদান করেছে, তাই আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডকে ক্ষারধর্মী যৌগ বলতে পারি। আর এই ক্ষারধর্মী যৌগের মধ্যে দেখ সোডিয়াম আছে এবং পটাশিয়ামও আছে। তাহলে এই সোডিয়াম হাইড্রোক্সাইড গঠন করেছে, এই হাইড্রোক্সাইডটি ক্ষার প্রকৃতির। পটাশিয়াম হাইড্রোক্সাইড গঠন করেছে, এই হাইড্রোক্সাইডটি ক্ষার প্রকৃতির। যে কারণে সোডিয়াম, পটাশিয়াম এই সকল ধাতুগুলোকে বলা হচ্ছে ক্ষার ধাতু। তাহলে আমরা নিচে লিখে নেব কারণটা। দেখো এই ধাতুগুলির হাইড্রোক্সাইড যৌগ তীব্র ক্ষারধর্মী। যেমন সোডিয়ামের হাইড্রোক্সাইড হলো সোডিয়াম হাইড্রোক্সাইড। লিখে দেবে যা লিখেছি বোর্ডে যা লিখলাম উদাহরণ সহ ভাষাটা লিখে নাও। তাহলে ক্ষার ধাতুকে কেন ক্ষার ধাতু বলা হয় বোঝা গেল না। নরমালি এগুলো ধাতু, এই ধাতুগুলো হাইড্রোক্সাইড যৌগ গঠন করে, আর এই হাইড্রোক্সাইড যৌগ তীব্র ক্ষারধর্মী, যে কারণে এই ধাতুগুলোকে বলা হয় ক্ষার ধাতু। তাহলে আমরা জেনে নিলাম ক্ষার ধাতু সব রকম বৈশিষ্ট্য, শেষে জানলাম কেন এদেরকে ক্ষার ধাতু বলা হয়। নোট করে নাও
নোট করা হয়ে গেলে, পুরো বিষয়টা বোঝা গেলে আমাকে জানাও, আমি পরের ধর্মে চলে যাব। পরের ধর্মের নাম হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। হয়েছে? বাকিদের কমেন্ট পাচ্ছি না কেন? তারপর দেখো ক্ষারীয় মৃত্তিকা ধাতু। দেখ বড় ঘর বেরিয়েছে, লিখতে কোলায় ভালো হবে। 2 বা BEMGCA, BEMGCASR আর BA আর RA। কটি মৌল? মোট কটি মৌল? 1 2 3 4 5 6। এই 6টি মৌলকে বলা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এই পুরো শ্রেণীটা বলা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। অর্থাৎ আমরা আবার লিখবো পয়েন্ট করে করে, BEMGCASR BARA, এই 6টি মৌলকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলে। বুঝা যাচ্ছে? অবস্থান বলবো, এরা আধুনিক, সবাই নিজেরা লিখতে পারবি, দীর্ঘ পর্যায় সারণীর, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর 2 নম্বর বা এরা আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর 2 নম্বর বা মেন্ডেলিভের 2A
উপশ্রেণীতে 2a উপশ্রেণীতে অবস্থান করে, 2a উপশ্রেণীতে অবস্থান করে। থার্ড পয়েন্ট আগের মতোই, এই যে আরএ, রেডিয়াম, এই আরএ হচ্ছে তেজস্ক্রিয় মৌল। এদের মধ্যে আরএ রেডিয়াম, রেডিয়াম হলো তেজস্ক্রিয় মৌল। বলো আগের বারের মতোই কারা ক্ষারীয় মৃত্তিকা ধাতু, তারা কোথায় অবস্থিত? আধুনিক দীর্ঘ পর্যায় সারণী অনুযায়ী, মেন্ডেলিভের পর্যায় সারণী অনুযায়ী, এবং সর্বশেষে এদের মধ্যে স্পেশাল ক্যারেক্টারের মৌল হচ্ছে রেডিয়াম, রেডিয়াম আরএ। রেডিয়াম হচ্ছে তেজস্ক্রিয় মৌল। এবার আমরা পড়বো কারণ। তার পূর্বে আমাকে সবাই জানাও যে তোমাদের এতদূর অবধি হয়েছে কিনা। সবাই জানাবি হলো কিনা। কেন শেষটা আমি তো লিখে দিয়েছি, যদি আমি শুধুমাত্র বলতাম তাহলে হয়তো তোর লেখা হতো না তাড়াতাড়ি, কিন্তু আমি তো বলার সাথে সাথে বোর্ডে লিখেও দিচ্ছি। যদি আমার বলা শুনে লিখতে কারো সমস্যা হয়ে থাকে সে বোর্ড দেখে লিখে নাও। বাকিরা জানাও। আমি তো বলার সাথে সাথে লিখছিও। আশা করি আমার যখন লেখা হচ্ছে সব বাকিদের হবে। এখনো হয়নি? এইটুকু লিখতে কতক্ষণ লাগছে রে? মোবাইল দেখে লিখলে মাথা ব্যথা হলে অফলাইনে আসবি, বলে দিয়েছি তো। এত রকম ক্রাইটেরিয়া তো মেনটেন করা সম্ভব নয়। অফলাইনে করলে তো মোবাইল স্ক্রিনে দিয়ে তাকাতেই হবে, এই অনলাইনে, আর না হলে অফলাইন চলে আয়। ঠিক আছে, আমি আস্তে আস্তে লিখছি। আচ্ছা, ক্লাস কি শ্রেষ্ঠ একা করছে না বাকি কেউ করছিস তোরা আরো? তাদের তো কোনো কমেন্ট নেই। শ্রেষ্ঠা কি সুন্দর কমেন্ট করছে, বাকিরা জানিস না কমেন্ট করতে।
বলছি এখনো লেখা হয়নি? বেশ, হোক, বলে জানাবি। এবার আমরা কারণ লিখব। কি লিখব? কারণ। তাহলে যখন সবাই শুনে শুনে লিখছিস, তাহলে আমি আর বোর্ডে লিখছি না, আমি ধীরে ধীরে মুখে মুখে বলছি। লেখো কারণ। কারণ লেখো। লেখো, এই ধাতুগুলির অক্সাইড ক্ষারধর্মী। এই ধাতুগুলির অক্সাইড ক্ষারধর্মী। যেমন ধর ম্যাগনেসিয়ামের অক্সাইড, ক্যালসিয়ামের অক্সাইড, এগুলো সব ক্ষারধর্মী। তাহলে দেখো কারণের ঘরে এই ধাতুগুলির অক্সাইড, এই ধাতুগুলির অক্সাইড ক্ষারধর্মী, যে কারণে এদেরকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলা হচ্ছে। তাহলে কারণের ঘরে আমরা লিখে নেব এই ধাতুগুলির অক্সাইড ক্ষারধর্মী। এই ধাতুগুলির অক্সাইড ক্ষারধর্মী। হয়েছে লেখা? কারণটা এই ধাতুগুলির অক্সাইড ক্ষারধর্মী। বেশ, এরপর আমরা চলে যাব নেক্সট ধর্ম, অর্থাৎ সন্ধিগত মৌল। সন্ধিগত মৌল। দেখ, সন্ধিগত মৌল কোনটা করবো আমরা? দেখ, 3 থেকে 12, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 3, 4, 5, 6, 7, 8, 9,
3 থেকে 12 নম্বর শ্রেণী, এগুলো সব শ্রেণী। কি এগুলো? সব শ্রেণী। তিন থেকে 12 নম্বর শ্রেণীতে যত মৌল আছে, 3 থেকে 12 নম্বর শ্রেণীতে যত মৌল আছে সবাই হলো সন্ধিগত মৌল। দেখ টেবিলটা দেখে নিবি। টেবিলের ছবিটা কাছে রাখবি নামিয়ে। দেখ এখানে মৌলগুলোর নাম আমি লিখছি। দাঁড়া আমি সরে গেলে সব দেখতে পাবি। এসসি থেকে শুরু করে জেডএন, ওয়াই থেকে শুরু করে সিডি, এল এ থেকে শুরু করে এইচজি, আর এসি থেকে শুরু করে সিএন। দেখে নাও এগুলো সব, এই সব মৌল, এই সব ঘরের মৌলগুলোকে বলা হচ্ছে সন্ধিগত মৌল। অর্থাৎ আধুনিক দীর্ঘ পর্যায় সারণী অনুযায়ী 3 থেকে 12 নম্বর শ্রেণীর সকল মৌলকে বলা হচ্ছে সন্ধিগত মৌল। ঠিক আছে, তাহলে আমরা কাকে বলে আগে লিখে নেব। টেবিলটা আকার তোমাদের দরকার নেই, কারণ আমার কাছে বড় কোনো টেবিল নামানো নেই তোমাদেরকে দেখানোর মতো, সেই কারণে আমি টেবিলগুলো ড্র করছি। তোমাদের বইয়ে টেবিল ড্র করা আছে এবং আমি তোমাদেরকে যে পিডিএফ কপি দিয়েছি সেখানে টেবিলটা আঁকা আছে, সেই টেবিলটা দেখে দেখে পড়লেই হবে। তাহলে সন্ধিগত মৌলের ডেফিনেশনটা লিখো। টেবিল ড্র করার দরকার নেই, এইসব আঁকার কোনো প্রয়োজন নেই। এগুলো আমি আঁকছি কেবলমাত্র তোমাদেরকে দেখানো বা বোঝানোর জন্য। তাহলে সন্ধিগত মৌলের ডেফিনেশনটা কি হবে লিখো। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর 3 নম্বর থেকে 12 নম্বর পর্যন্ত, 3 নম্বর থেকে 12 নম্বর পর্যন্ত শ্রেণীগুলিতে স্থানপ্রাপ্ত মৌলসমূহকে সন্ধিগত মৌল বলে। কি বললাম আমি রিপিট করছি আরেকবার। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর 3 নম্বর থেকে 12 নম্বর পর্যন্ত শ্রেণীগুলিতে স্থানপ্রাপ্ত মৌলসমূহকে সন্ধিগত মৌল বলে। এগুলো সব হচ্ছে সন্ধিগত মৌল। এগুলো সব সন্ধিগত মৌল।
এখানে শুধু আমরা ছোট্ট ছোট্ট কারণ লিখে নেব। কিসের কারণ? না 3 থেকে 12 নম্বর শ্রেণীর 3 থেকে 12 নম্বর শ্রেণীর সকল মৌলকে সন্ধিগত মৌল বলার কারণ। দেখো এই মৌলগুলোর ডান দিকে যে ঘরগুলো রয়েছে, টেবিলের ডান দিকে যে ঘরগুলো রয়েছে এবং টেবিলের বাম দিকের যে ঘরগুলো রয়েছে, টেবিলের বাম দিকের যে ঘরগুলো রয়েছে, দেখ অর্থাৎ বাম দিকে রয়েছে 1 নম্বর আর 2 নম্বর শ্রেণী, আর ডান দিকে রয়েছে 13, 14, 15, 16, 17 এবং 18। ভালো করে দেখো, সন্ধিগত মৌলের পর্যায় সারণীতে সন্ধিগত মৌলের বাম দিকে দুটো শ্রেণী আছে, 1 আর 2, আর সন্ধিগত মৌলের ডান দিকে 13, 14, 15, 16, 17 এবং 18 এই শ্রেণীগুলো আছে। আমি 18টা বাদ দিলাম। মনে রাখবি এই বাম দিকের শ্রেণীর মৌলগুলো হচ্ছে তীব্র তড়িৎ ধনাত্মক, আর এই ডান দিকের গুলো হলো তীব্র তড়িৎ ঋণাত্মক। এগুলো হচ্ছে তীব্র তড়িৎ ধনাত্মক সন্ধিগত মৌলের বাঁ দিকের মৌলগুলি, আর সন্ধিগত মৌলের ডান দিকের মৌলগুলি হচ্ছে তীব্র তড়িৎ ঋণাত্মক। তা দেখো পর্যায় সারণীতে তীব্র তড়িৎ ধনাত্মক ধর্মী মৌল এবং তীব্র তড়িৎ ঋণাত্মক ধর্মী মৌল, এই দুই ধর্মের মৌলের মধ্যে এই মৌলগুলি একটি সেতু রচনা করেছে, ব্রিজ গঠন করেছে, যে কারণে এদেরকে বলা হয় সন্ধিগত মৌল। এদের নামকরণ করা হয়েছে সন্ধিগত মৌল। অর্থাৎ তীব্র তড়িৎ ধনাত্মক ধর্মী মৌল এবং তীব্র তড়িৎ ঋণাত্মক ধর্মী মৌলের মধ্যে একটা সংযোগ স্থাপন করেছে, একটা সন্ধি করেছে, একটা সেতু রচনা করেছে, যে কারণে এই মৌলগুলিকে বলা হচ্ছে সন্ধিগত মৌল। পর্যায় সারণীর একেবারে বাঁ দিকের মৌলগুলি হলো তীব্র তড়িৎ ধনাত্মক মৌল, আর ডান দিকের গুলো হচ্ছে তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল। কারণ বাঁ দিকে কে আছে? বাঁ দিকে আছে সোডিয়াম। সোডিয়াম ইলেকট্রন বর্জন করে হতে পারে Na+, তাই এরা তড়িৎ ধনাত্মক। আর ডান দিকে আছে ক্লোরিন। ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে হতে পারে Cl-, তাই এরা তড়িৎ ঋণাত্মক। পর্যায় সারণীর বাম দিকে যে মৌলগুলি রয়েছে সেই মৌলগুলি ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন উৎপন্ন করতে পারে, তাই তারা হলো তীব্র তড়িৎ ধনাত্মক ধর্মী মৌল। আবার পর্যায় সারণী একেবারে ডান দিকের মৌলগুলি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন বা অ্যানায়ন গঠন করতে পারে, সেই কারণে ওই মৌলগুলিকে বলা হচ্ছে তীব্র তড়িৎ ঋণাত্মক ধর্মী মৌল। তাহলে বাম দিকে আছে ধনাত্মক ধর্মী মৌল, ডান দিকে আছে ঋণাত্মক ধর্মী মৌল, আর যারা মাঝে আছে তারা এই দুই ধর্মের সাথে একটা সংযোগ স্থাপন বা একটা সেতু রচনা করেছে, তাই এদেরকে বলা হয় সন্ধিগত মৌল। লিখবো তাহলে আমরা কারণটা, লিখো যে এই ধাতব মৌলগুলি তড়িৎ ধনাত্মক মৌল ও তড়িৎ ঋণাত্মক মৌল। এই ধাতব মৌলগুলি তড়িৎ ধনাত্মক মৌল ও তড়িৎ ঋণাত্মক মৌল গুলির মধ্যে
গুলির মধ্যে সেতু রচনা করে। এটা হচ্ছে কারণ। আমি আবার বলছি, শেষটা শুনবি মন দিয়ে। এই ধাতব মৌলগুলি তড়িৎ ধনাত্মক মৌল ও তড়িৎ ঋণাত্মক মৌলগুলির মধ্যে সেতু রচনা করে। তড়িৎ ধনাত্মক মৌল ও তড়িৎ ঋণাত্মক মৌলগুলির মধ্যে সেতু রচনা করে। এটাই হচ্ছে কারণ এই মধ্যবর্তী 3 থেকে 12 নম্বর শ্রেণীর সকল মৌলকে সন্ধিগত মৌল বলার। মনে রাখবি, এই কারণটা ক্লাস 10 এর জন্য প্রযোজ্য, কিন্তু ক্লাস 11 বা তারপরের ক্লাসে এই কারণটা প্রযোজ্য নয়। যেটা মূল কারণ সেটা আমি তোমাদেরকে পরে বোঝাবো। এসপিডিএ পদ্ধতিতে যখন ইলেকট্রোবিন্যাস শিখিয়েছি, সেই পদ্ধতি অনুযায়ী সন্ধিগত মৌল কাদের বলা হয়, কেন বলা হয়, বা এই শ্রেণীতে উপস্থিত কোন কোন মৌলগুলোকে সন্ধিগত মৌল না বললেই ভালো হয়, সে সব কিছু পড়াবো আমি। তবে পরে দেরি আছে, একটু আগে আমাদের সিলেবাসটা আমরা পড়ে নিই। আমাকে কমেন্টের মাধ্যমে জানাও যে তোমাদের যা বললাম সেগুলো সব হয়েছে কিনা, অর্থাৎ সন্ধিগত মৌল পর্যন্ত সবকিছু লেখা বোঝা ঠিকঠাক করে হয়েছে কিনা জানাও। তারপরে আমি পরের ধর্মে যাচ্ছি। ধর্মরানির কিছু নেই, চেষ্টা আমি আস্তে আস্তে বলছি, দরকার হলে আরো আস্তে বলছি এবং লিখছি, দুটোই বলছি। যদি তোর মনে হয় আরেকবার বলতে হয় বল, কোন জায়গাটা বলতে হয় আমি বলে দেবো। কমপ্লিট সবার? বাকিদের হয়েছে? কি গো, হয়েছে তোমাদের? পরের ধর্মের নাম লেখো। 3 নম্বর ধর্ম, না 4 নম্বর, হ্যালোজেন। ধর্মের নাম হচ্ছে হ্যালোজেন। নেক্সট দেখো হ্যালোজেন। দেখো আবার আমাকে আঁকতে হবে, আমি আঁকবো আবার।
আধুনিক পর্যায় সারণী অনুযায়ী 17 নম্বর শ্রেণীতে চলে এসো। দীর্ঘ আধুনিক পর্যায় সারণী অনুযায়ী চলে এসো 17 নম্বর শ্রেণীতে। 17 বা 7A, 17 বা 7A। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন and astatine। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এস্টাটিন। দেখ কটা মৌল, 1 2 3 4 5। এই 5টি মৌলকে বলা হচ্ছে হ্যালোজেন। তাহলে আমরা কি বলবো? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। এই মৌলগুলি হলো হ্যালোজেন। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আর অ্যাস্টাটিন। আচ্ছা 4 নম্বর। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন এই মৌলগুলি হলো হ্যালোজেন। বুঝতে পারলি? এদের মধ্যে মনে রাখবি, আচ্ছা অবস্থানটা বলে দেবো। এরা আধুনিক কথাটা আসবে। এরা আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর 17 নম্বর শ্রেণী। এরা আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর 17 নম্বর শ্রেণী বা মেন্ডেলিভের পর্যায় সারণীর VIIA উপশ্রেণীতে অবস্থিত। কিছু কিছু বইয়ে VIIA টাকে VIIB করে দেয়, কিন্তু না, কখনোই হবে না। VIIA হবে এটা বর্তমান অনুযায়ী। তাহলে এরা আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর 17 নম্বর শ্রেণী বা মেন্ডেলিভের পর্যায় সারণীর 7A উপশ্রেণীতে অবস্থিত। নেক্সট পয়েন্ট, এদের মধ্যে এই অ্যাস্টাটিন, এদের মধ্যে এই এটি নামের মৌলটি হচ্ছে প্রাকৃতিক তেজস্ক্রিয়। এদের মধ্যে এটি হলো প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল। প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল, এটিটা হচ্ছে প্রাকৃতিক তেজস্ক্রিয় এবং কৃত্রিম হ্যালোজেন। মনে রাখবি যে 5টি হ্যালোজেন রয়েছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আর অ্যাস্টাটিন। এদের মধ্যে এটি সর্বশেষ যে মৌলটা রয়েছে, এই এটি মৌলটা হচ্ছে প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল, কিন্তু কৃত্রিম হ্যালোজেন। কৃত্রিম হ্যালোজেন মৌল নোট করো ঠিকঠাক করে। 3টে পয়েন্ট: 1 কারা কারা হ্যালোজেন, 2 তারা কোথায় অবস্থিত, আর 3 এদের মধ্যে স্পেশাল মৌল কোনটা। এদের মধ্যে এটি হলো
প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল কিন্তু কৃত্রিম হ্যালোজেন মৌল। এগুলো হয়ে গেলে আমাকে জানাও, আমি তারপরে তোমাকে হ্যালোজেন মৌলগুলোকে হ্যালোজেন বলার কারণ জানাবো। যাদের যাদের হয়েছে তারা প্রত্যেকেই কমেন্ট করবে। কারণ, কারণটা কিছু না, এই হ্যালোজেন কথার অর্থ হচ্ছে সামুদ্রিক লবণ উৎপাদক। হ্যালোজেন কথার অর্থ হলো, সামুদ্রিক লবণ থেকে এগুলো পাওয়া যায়। হ্যালোজেন কথার অর্থ হলো সামুদ্রিক লবণ উৎপাদক। হ্যালোজেন কথার অর্থ হলো সামুদ্রিক লবণ উৎপাদক। আবার বলছি, মন দিয়ে শুনবি। হ্যালোজেন কথার অর্থ হলো সামুদ্রিক লবণ উৎপাদক, যে কারণে এই মৌলগুলোকে হ্যালোজেন মৌল নাম দেওয়া হয়েছে। চলে যাবো আমরা নেক্সট ধর্মে। লেখো নেক্সট হেডিং, বিরল গ্যাস বা নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় মৌল। 5 নম্বর হবে নাকি? বিরল গ্যাস বা নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় মৌল। বিরল গ্যাস বা নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় মৌল।
হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন আর রেডন। দেখে নাও 18 নম্বর শ্রেণী বা 16 শ্রেণী। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন আর রেডন, এই 6টি মৌলকে বলা হচ্ছে বর্তমানে এখনো পর্যন্ত নিষ্ক্রিয় মৌল বা নোবেল গ্যাস। নিষ্ক্রিয় মৌল বা নোবেল গ্যাস হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন আর রেডন। চলো লিখে নেবো, ঠিক আছে? চলো মৌলগুলোর নাম পরপর লেখো। হিলিনিয়ার KRXCRN, হিলিনিয়ার KRXCRN, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এই মৌলগুলিকে নিষ্ক্রিয় মৌল বলে। নিষ্ক্রিয় মৌল বলে। বাস, কোথায় অবস্থিত দেখতে পাচ্ছিস? আধুনিক দীর্ঘ পর্যায় অনুযায়ী কোথায়, আর মেন্ডেলিভের সংশোধিত পর্যায় সারণী অনুযায়ী কোথায় আমরা বলছি সেটা আমি আগে এই পয়েন্টটা লিখে নেই। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এই মৌলগুলিকে নিষ্ক্রিয় মৌল বলে। এই মৌলগুলিকে নিষ্ক্রিয় মৌল বলে। কোথায় অবস্থিত দেখ, এরা আধুনিক দীর্ঘ পর্যায় সারণী তে 18 নম্বর শ্রেণী পর্যায় সারণীতে লিখলাম, পর্যায় সারণীর এরা আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর 18 নম্বর শ্রেণী বা মেন্ডেলিভের সংশোধিত বা লিখতে পারিস পরিমার্জিত সংস্করণে বা মেন্ডেলিভের পরিমার্জিত সংস্করণে 0 শ্রেণীতে 0 শ্রেণীতে অবস্থিত। 0 শ্রেণীতে অবস্থিত। তাহলে প্রথমে জানলাম কারা কারা নিষ্ক্রিয় মৌল, তারপর জানলাম এই নিষ্ক্রিয় মৌলগুলি পর্যায় সারণীর কোথায় অবস্থিত, আধুনিক অনুযায়ী 18 নম্বর শ্রেণী, আর মেন্ডেলিভ এর পরমার্জিত বা পরিমার্জিত সংস্করণ অনুযায়ী 0 শ্রেণীতে অবস্থিত। আর একটা কথা মনে রাখবো, এই মৌলগুলোর মধ্যে এই রেডন, এই আরএন বা রেডন, এ হচ্ছে তেজস্ক্রিয় মৌল। তাহলে বলে নেব এদের মধ্যে রেডন তেজস্ক্রিয় মৌল, এদের মধ্যে রেডন তেজস্ক্রিয় মৌল। এই 6টি নিষ্ক্রিয় মৌলের মধ্যে রেডন নিষ্ক্রিয় মৌলটি হলো তেজস্ক্রিয় মৌল। বলো, আস্তে আস্তে ধীরে ধীরে লেখার চেষ্টা করো, বোঝো, আমাকে হলে পরে জানাও।
কমেন্ট করবি হলে। ওটা পরিমার্জিত লেখা আছে, আকার আর রশ্মিটা একসাথে হয়ে গেছে। হয়েছে? এরপরে আমরা হেডিং করবো এটার কারণ, নিষ্ক্রিয় মৌল বা গ্যাস বলার কারণ। এতটাই আমাদের আজকে থাকছে। আমরা পরের দিন নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় মৌল, নোবেল গ্যাস, বিরল গ্যাস, এদেরকে এরূপ বলার কারণ আমরা পরের দিন পড়ব। আজকে আমাদের এতদূর পর্যন্তই ক্লাসটি থাকছে। ভালো করে দেখে নাও, কোনো জায়গায় লিখতে না পারলে, বুঝতে না পারলে রিপ্লে করে দেখো, সবকিছু তো ব্যবস্থা আছে, ক্লাস তো সেভ থাকছে। অতএব না বোঝার কোনো কারণ নেই। কোনো জায়গায় যদি বুঝতে না পারা আছে বা হয়তো পেরিয়ে গেছিস, স্পিড হয়ে গেছিল হয়তো কোনো কারণে, তো সেই জায়গাটা আবার একবার আস্তে আস্তে করে থামিয়ে পার করে দেখে নাও। থামিয়ে পার করারও সুযোগ রয়েছে। অতএব সমস্যা কিছু হবে না আশা করি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকছে। ওকে, বাই।